থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 2 মিনিটে। আজ আমরা আপনাদের জন্য এনেছি থ্রিলার স্টেশন অরিজিনাল সেগমেন্টের একটি নতুন গল্প। আর হ্যাঁ, কালেশ্বর তান্ত্রিকের পর এটি আমাদের দ্বিতীয় তান্ত্রিকের গল্প। আর এই গল্পটি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্যে। একদমই তাই। আজ আমাদের গল্পের লেখক শ্রী অভিক মুখোপাধ্যায়। বর্তমান বাংলা সাহিত্য জগতে একটি সুপরিচিত নাম। কিশোর ভারতী, তথ্যকেন্দ্র, পুরুলিয়া দর্পণ, নবকল্লোল ইত্যাদি পত্রপত্রিকায় বিভিন্ন সময় তার মৌলিক গল্প, উপন্যাস এবং অনুবাদ কাহিনী প্রকাশিত হয়েছে। অশ্বিন সংহির একাধিক বইয়ের অনুবাদক তিনি। মৌলিক অনুগল্পের বই বনফুল দ্য ট্রামলাইন বুকস ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে। ইসরায়েলের সামরিক ইতিহাস নিয়ে লেখা বই হ্যাত্রেজের সহলেখক। বিভা পাবলিকেশন থেকে ইতিহাসের গল্প সংকলন রয়েছে, নাম মৌন মগধে, এবং সদ্য বেঙ্গল ট্রয়িকা থেকে প্রকাশিত হয়েছে তাঁর রহস্য উপন্যাস কবিরাজ। আসুন শুনে নিই লেখকের মুখ থেকে কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অভিক মুখোপাধ্যায়। আপনারা শুনছেন থ্রিলার স্টেশন। আপনাদের মতো আমিও থ্রিলার স্টেশনের একজন নিয়মিত শ্রোতা। শুরু হচ্ছে আমার লেখা গল্প ভৈরবনাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনী। শুরু হচ্ছে আজকের গল্প ভৈরবনাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনী। বিজ্ঞানীরা বলে দিয়েছেন এই ভাইরাসের উৎপাত সহজে যাওয়ার নয়। 1 দশকেরও বেশি সময় লেগে যাবে হয়তো। তার উপরে ভাদ্র মাসের এই পচা গরম, গায়ের ঘামই শুকোয় না, মুখে অল টাইম মাস্ক। স্বাভাবিক নিয়মে সেটাও ভিজে ওঠে, গন্ধ ছাড়ে বিচ্ছিরি। আজকাল লোকজন অবশ্য বিশেষ দরকার ছাড়া বাইরে বেরোয় না। রুটি রুজিটাই মূল ব্যাপার। এখন পিসির বাড়ি, মাসির বাড়ি, মামা বাড়ি যাত্রার গল্পটা কমে এসেছে। ইন্টারস্টেট জার্নিও কমে গেছে। পর্যটন শিল্প মার খাচ্ছে। কিছু অতি হুজুগে লোকজন বেরোচ্ছে বটে, তবে পরিবার সমেত বেরোনো লোকের সংখ্যাটা চোখে পড়ার মতো কম। লকডাউনে বাইরের রাজ্যে আটকে পড়ে যা নাজেহাল হয়েছিল সব ভোলেনি সে কথা। অবশ্য এখন বাইরে না বেরোলেও দুনিয়া দেখে ফেলা সম্ভব, ইন্টারনেট থাকলেই হলো। ঘুরতে গেলে মনে হয় অত ভালো করে কোনো জায়গা সম্পর্কে জানা বা বোঝা সম্ভব নয়। ফেসবুক খুললে শুধু কত লোক মারা গেছে সেই নিয়ে ভয় দেখানো আর ভয় দেখানো চলছে। কত লোক সেরে উঠেছে সেটাও বল না রে বাবা। হলুদ খান, এলাচ খান, এটা খান, সেটা খান। আমরা ভারতীয়রা ডাল তরকারিতে সবেতেই তো হলুদ দিয়ে খাই। আজকাল না হয় পিৎজা বার্গার উঠেছে, নইলে এসব খেয়েই তো জন্মাচ্ছে। এই খেয়েই মানুষ মরছে। শেখাতে লাগে নাকি? ন্যাকামির এক শেষ। এখন শুধু মাস্ক নয়, লোকে আরও কত কী পড়ছে। ফেস শিল্ড, হেড ক্যাপ, গ্লাভস, স্পেশাল গগলস। কারো আবার মাথাটা ঢাকা কিন্তু মুখ খোলা। ভাবছে মাথায় ভাইরাস লাগলে চামড়া ফুটো করে ঢুকে যাবে। এসব ব্যাপারগুলো রীতিমতো কুসংস্কারে পরিণত হয়েছে। যাই হোক, আমিও কাজেই বেরিয়েছি। লকডাউনের পর প্রথম কোনো কাজে হাত দিলাম। ঘরে বসে থাকাতে আমার অসুবিধের কিছু ছিল না। ও হ্যাঁ, আমি ভৈরবনাথ, সাধক মানুষ। সংসার ধর্ম নেই, এমনিতেই সোশ্যাল ডিস্টেন্সিংয়ে কাটে আমার। তাই লকডাউনে আলাদা করে কিছুই টের পাইনি। সতর্ক ছিলাম, বাকিটা মার অটন্তিকালীর আশীর্বাদ। তার ভক্ত বিপদগামী না হলে বিপদে পড়ে না। আমি নিজে মাস্ক ছাড়া আর কিছুই ব্যবহার করছি না। হাত স্যানিটাইজ করাটা অবশ্যই আছেই। সাবধানের মান নেই। সেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে এই গোয়া রাজ্যে এসেছি অত্যন্ত সন্তর্পণে। সংক্রামিত হইনি, নিজের কাজ মিটিয়েছি, এবার ফেরার পালা। বাইরের খাবার এখন একদম নয়।
আমার ক্লায়েন্টের বাড়ি থেকেই খাবার দাবার বানিয়ে দিয়েছে, পথে সেগুলোই খাবো। আমি অবশ্য মানাই করেছিলাম, কিন্তু ওরা শুনলেন কই। স্টেশনের দিকে পা বাড়ালাম। ভেতরটাতে ভিড় একদমই নেই। এখন তো শুধু স্পেশাল ট্রেন চলছে। যখন ট্রেন ঢোকে বেরোয় তখন একটু লোকজনের সমাগম হয়। এমনি সময় রেল স্টেশন না শ্মশান বোঝা দেয়। বুকিং কাউন্টার বন্ধ, সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। ভাস্কো ডা গামা স্টেশন থেকে আমার গাড়ি সন্ধে 6:30টায়, স্পেশাল ট্রেন। ঘড়িতে বাজছে 5:45। 3 টায়ার এসির বুকিং আছে। ট্রেন দিয়ে দিয়েছে, উঠে বসলাম। লকডাউনের পরপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে একটা প্রবল চাপ ছিল, সেই হিড়িকটা কেটে গেছে। ট্রেনে বুকিং কমে এসেছে। আমার ট্রেনটা যখন স্টেশন থেকে ছাড়লো তখন গোটা কম্পার্টমেন্টে আমি একলা প্রাণী। এতটা সুনসান দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। মালপত্র গুছিয়ে রেখে বেসিনে হাতটা ধুয়ে এসে দেখি একজন সঙ্গী পেয়ে গেছি। একজন ইয়াং লেডি, পরনের শিফন শাড়ি, কালো রঙের। ভদ্রমহিলার বয়স ধরতে পারছি না, 35 থেকে 40-এর মধ্যেই হবে। গায়ের রঙটা বেশ অদ্ভুত, মধুর মতো, বেশ মডার্ন। বুকের মধ্যিখানে কোনো একটা পাখির ট্যাটু আঁকা আছে। পাখিটা দুদিকে ডানা ছড়িয়ে উড়তে উদ্যত হচ্ছে। কাঁধের যেদিকে শাড়িটা নেই সেই দিকের ডানাটা বেশ বোঝা যাচ্ছে। মুখে মাস্ক ছিল না, একটা কালো কাপড় বাঁধা ছিল। কামরায় উঠে সেটাও খুলে রেখেছে। ভাবলাম বলবো যে এভাবে মুখ ঢাকা না দিয়ে যাবেন না, কিন্তু আর বলিনি। চোখা চোখা চোখ, নাক, থুতনি, দেহের প্রতিটি খাঁজ একেবারে মেপে বানিয়েছেন বিধাতা, কোথাও বেশি বা কম রাখেননি। একেবারে নিচের বার্থে বসেছি। উল্টো দিকেরটাই ভদ্রমহিলা বসেছেন, সঙ্গে মালপত্র কিছু আছে বলে চোখে পড়ল না। এমনকি একটা মোবাইলও হাতে নেই। বাইরের দিকে তাকিয়ে আছেন উদাসীন চোখে। এই সন্ধ্যের মুখে এসি কামরা থেকে আর কত কি দেখা যাবে রে বাবা। আমি বিনীতভাবে বললাম, এক্সকিউজ মি, আপনি কি একাই সফর করছেন? হ্যাঁ। একটা সংক্ষিপ্ত উত্তর বুঝিয়ে দিল যে ভদ্রমহিলা প্রশ্নটা পছন্দ করেননি। হতেই পারে, একলা রমণীকে দেখে নানাজনে নানাভাবে উত্তপ্ত করে তো। আর কথা বাড়ায়নি। আমি ফোন চেক করতে ব্যস্ত হয়ে পড়লাম। খানিক পরে একবার আর চোখে তাকালাম। ভদ্রমহিলা একটা বই বের করে পড়ছেন, তন্ত্রের উপর। অবাক হলাম। আফটার অল আমার সাবজেক্ট। যাকগে, কোথায় এসেছে খেয়াল করিনি। ইতিমধ্যে টিটি চলে এলেন। আমি ফোনটা বাড়িয়ে দিলাম। টিকিট দেখে ভদ্রলোক এবার আমার সহযাত্রীর দিকে চাইলেন। ভদ্রমহিলা ফোন দেখাতেই চেকার ভদ্রলোক বলে উঠলেন, आप दोनों ही कलकत्ता जाएंगे? अच्छा हुआ एक साथ बैठ गए, नहीं तो पूरे कमरे में और कोई तीसरा आदमी नहीं मिलेगा। টিটি ভদ্রলোক চলে গেলেন। ট্রেন আপন বেগে ছুটে চলেছে, বিরাট একটা দানব যেন। বাইরে আলো ছায়া মাখা গাছগাছালি, হল স্টেশন, ছোট স্টেশন পার হতে থাকছে। পার হচ্ছে কত জনপদ। এটাও ভারতবর্ষ, আবার আমাদের পশ্চিমবঙ্গও ভারতে পড়ে। কত বৈচিত্র্য। হঠাৎ আমার সহযাত্রী ভদ্রমহিলা প্রশ্ন করলেন, কলকাতার কোথায় থাকেন? সত্যি বলতে কি আমি প্রশ্নটা আশাই করিনি। আগের বারের কড়াভাবে দেওয়া উত্তরটা এখনও কানে বাজছে। গম্ভীরভাবে জবাব দিলাম, আমি কলকাতার বাসিন্দা নই, কৃষ্ণনগরে থাকি। ও, আমি কোঙ্কনি মেয়ে হলেও বাংলা জানি, তবে আপাতত কসমোপলিটন। যখন যেখানে কর্ম সেখানেই বাসা পাতি। তা এখানে এই পরিস্থিতিতে? না মানে এখন তো লোকে খুব বিপদে না পড়লে ট্রাভেল করছে না। সম্ভবত ভদ্রমহিলা নিজের রূঢ় আচরণের জন্য লজ্জিত হয়েছেন। গায়ে পড়ে কথা বলেই ভাব জমাতে চাইছেন। কাহা তাকার অসভ্যের মতো এড়িয়ে চলব, উত্তর দিতেই হয়। আমি বললাম, আমার এই ভ্রমণের কারণ কিন্তু আমার বিপদে পড়া নয়। অন্য কেউ বিপদে পড়েছিলেন বলে তাকে উদ্ধার করার জন্যই আমাকে আসতে হয়েছিল। ইউ মিন ইউর আ সেভিয়ার? আমি কেউ নই,
তিনিই সব। আমি উপরওয়ালার দিকে ইঙ্গিত করলাম। আমি ঠিক বুঝলাম না, কাইন্ডলি একটু খুলে বলুন না। ভদ্রমহিলা বেশ ইন্টারেস্ট পেয়ে গেছেন আমার কথায়। আপনি একটু আগে তন্ত্রের উপর একটা বই পড়ছিলেন, এসবে বিশ্বাস করেন? তা করি, আগ্রহ আছে বলেই পড়ছিলাম। আমি একজন তান্ত্রিক। সত্যি? আপনাকে মিথ্যে বলে কি লাভ হবে আমার? তা এখানে কোনো তন্ত্রকার্য করতে এসেছিলেন বুঝি? তন্ত্রের কাজ তো ঠিক নয়। আমি এখানে এসেছিলাম একজন ক্লায়েন্টের একটা কেস সলভ করার জন্য। ভেরি ইন্টারেস্টিং। ঘটনাটা না শুনে ছাড়ছি না। অবশ্য শোনার পরেও যে আপনাকে ছেড়ে দেব এমন কথা বলবো না বাবু। ভদ্রমহিলা বেশ মজে গেছেন। আমারও খারাপ লাগছে না কথা বলতে। এমন মধুর সন্ধ্যা, কাজে সফল হয়ে ফেরার পথে এমন এক সুন্দরীর সান্নিধ্য। খালি কামরায় বসে একটু পান করা গেলে মন্দ হতো না। ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, সামান্য হার্ড ড্রিঙ্কস চলবে নাকি? মেয়েটার চোখ দুটো কেমন চকচক করে উঠল। বলল, শিওর। সঙ্গে থাকা পাত্রে ঢেলে ফেললাম গোয়ার ফেনি। দুজনে ভাগ করে নিলাম। ট্রেন আপন বেগে পাগলের মতো ছুটে চলেছে। বাইরে এখন শুধু কালো। সুরা হাতে নিয়ে বসে থাকা সুন্দরীর শাড়ির আঁচলের মতো কালো। একটা ইমেল এসেছিল বুঝলেন। আমি বলতে শুরু করলাম। কোথা থেকে? কার ইমেল? এই গোয়া থেকেই, গোয়ার মঙ্গেশগাঁও থেকে। আমাকে এবার থামতে হলো। গাড়িটা একটা ব্রিজ বেরোচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে। তাই কয়েক সেকেন্ডের বিরতির পর বলতে থাকলাম, গোয়ার মঙ্গেশগাঁও থেকে সঞ্জয় হার্দিকার নামে এক ভদ্রলোক আমাকে ইমেলটা পাঠিয়েছিলেন। বয়ান অতি সংক্ষিপ্ত। এক পিশাচিনীর উৎপাতে আমাদের জীবন জেরবার হয়ে উঠেছে। আপনার বন্ধু দেবাশিস রক্ষিতের কাছ থেকে আপনার খবর পেয়ে যোগাযোগ করছি। যত দ্রুত সম্ভব নিচে দেওয়া ঠিকানায় চলে আসুন, আমাদের বাঁচান। এরপর আমি দেবাশিসের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। ও বলল খবরটা ভুয়ো নয়। ব্যাকগ্রাউন্ড শুনে বুঝলাম গোয়াতে আসতেই হবে। আমি ছাড়া সঞ্জয় হার্দিকারের পরিবারকে কেউ রক্ষা করতে পারবে না। ভদ্রমহিলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে চুপটি করে আমার কথা শুনে চলেছেন। আজ থেকে 8 দিন আগে ফ্লাইটে সোজা চলে এলাম গোয়া। মাঝে মিস্টার সঞ্জয়ের সঙ্গে কথা হয়েই গিয়েছিল। ভদ্রলোক গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। এয়ারপোর্ট থেকে গাড়িতে চড়ে পৌঁছালাম মঙ্গেশগাঁও। সঞ্জয়বাবুর বাড়ি তো একেবারে রাজকীয় প্রাসাদের মতো। আচ্ছা, মঙ্গেশগাঁও সম্পর্কে আপনার কোনো ধ্যান ধারণা আছে? ভদ্রমহিলা কিছু একটা বলতে গিয়েও মুখে আর সাড়া শব্দ করলেন না, শুধু মাথা নেড়ে বুঝিয়ে দিলেন যে কোনো ধারণাই নেই। তাহলে পৃষ্ঠভূমি নিয়ে সামান্য কটা কথা বলে রাখা দরকার। আমরা যে স্টেশন থেকে যাত্রা শুরু করলাম তার নাম কি? ভাস্কো ডা গামা। ইয়েস, পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডা গামা। সে যখন এদেশে এলো তখন এখানকার মন্দিরগুলোকে দেখে গির্জাঘর ভাবল। এমনিতেও তার ভারতে আসার পেছনে একটা ভ্রান্ত ধারণাই কাজ করছিল। সে ভাবত এখানে কোনো এক খ্রিস্টান রাজার রাজত্ব আছে এবং সে ওই রাজার সাহায্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অন্তিম ক্রুসেডে বা ধর্মযুদ্ধে জয়লাভ করবে। কিন্তু এদেশও তো তেমন কোনো ব্যাপারই ছিল না। ভাস্কো ডা গামার ভুলটা অল্পদিনের মধ্যেই ভেঙে গেল। সে বুঝল যে এখানে প্রচলিত ধর্ম আসলে খ্রিস্ট ধর্ম থেকে আলাদা। ব্যাটার মাথা ঘুরে গেল। সে মন্দিরগুলোকে ভাঙতে শুরু করে দিল। গোয়ার দক্ষিণে থাকা হিন্দুরা গোয়ার উত্তর দিকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে লাগলেন। উত্তর গোয়াতে অবশ্য তখন জঙ্গল। আদিল শাহের শাসন চলছিল। আজও যদি আপনি খেয়াল করেন তবে উত্তর আর দক্ষিণ গোয়ার বাড়িঘরের মধ্যে একটা ফারাক চোখে পড়বে। গোয়ায় তো আর কেউ গবেষণা করতে যায় না, গিয়ে ইস্তক ফেনি, বালুকা বেলা আর বালিকায় ডুবে থাকতে চায়। কথাটা বলেই আমার নজর চলে গেল ভদ্রমহিলার হাতের গ্লাসের দিকে। সেখানে এখনও টলমল করছে কাজুর সুরা। আমার পানপাত্রে সুরা শেষ। আরও খানিকটা পানীয় ঢেলে নিলাম। তো যা বলছিলাম, একটা কিংবদন্তি আছে।
একবার হরপার্বতী কৈলাসে বসে চৌসার খেলছিলেন। শিব ঠাকুর সর্বস্ব হেরে বসলেন। রেগে উঠে চলে এলেন এই গোয়াতে। গোয়ার দক্ষিণে একটা তট আছে, সেটাকে অবিকল ওমের মতো দেখতে। জায়গাটা কারোয়ারের কাছাকাছি। মা পার্বতী মহাদেবকে খুঁজতে খুঁজতে সেখানে চলে গেলেন। বন জঙ্গল, বুনো প্রাণীরা সব পার্বতীকে ঘিরে ধরল। তিনি তখন চিৎকার করে উঠলেন, ত্রাহি মাম গিরিশ। যাই হোক, ভোলানাথ এসে পার্বতীকে রক্ষা করলেন সে যাত্রায়। বলা হয় এই মাম গিরিশ কালক্রমে মামগ্রীষ এবং আরও পরে মঙ্গেশ হয়ে জায়গাটার নামেই পরিণত হয়। পর্তুগিজ আক্রমণকারীদের ভয়ে এখান থেকে শিবলিঙ্গ তুলে নিয়ে হিন্দুরা উত্তরে চলে যান। 200 বছর ধরে সেখানেই লুকিয়ে পূজাপাঠ চালাতে থাকেন। পরে সুন্দর একটি মন্দিরে দেবতার স্থাপনা করা হয়। মন্দিরের নাম হয় মঙ্গেশ মন্দির। এই মঙ্গেশ মন্দিরের পূজারীদের পদবি ছিল হার্দিকার। সঞ্জয় হার্দিকার এই পূজারী বংশেরই সন্তান। সঞ্জয় হার্দিকারের বাপ পিতেমোর ভিটে 3 তলা বাড়ি, 2 মহলে ভাগ করা। একদিকের মহল প্রায় ভেঙে পড়েছে। পুরো দিকটায় একটা শিব মন্দির আছে। বাড়িটা যখন তৈরি হয় তখনকার মন্দির, প্রায় 400 বছর বয়স। একদা আর্থিক প্রতিপত্তি চরমে ছিল। বাড়ি দেখেই বুঝলাম। তবে এখন ভাঁড়ে মা ভবানী দশা, রক্ষণাবেক্ষণের অভাব। দেখভাল করবেই বা কোথা থেকে? দেবাশিস বলেই দিয়েছিল যে সঞ্জয় হার্দিকারদের আর্থিক অবস্থা একদমই ভালো নেই। মঙ্গেশগাঁও ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেল। সঞ্জয় বাড়ির সামনেই আমার জন্য অপেক্ষা করছিলেন। ফোনে গলা শুনে ভেবেছিলাম 40-42-এর তরতাজা মানুষ। ও মা, দেহ দীর্ঘ হলেও চেহারাটা যে একেবারে ভাঙা। মাথার চুল পাতলা হয়ে এসেছে, তবে দেখলেই বোঝা যায় যে এটা খুব সাম্প্রতিক কালের রূপ। কিছুদিন আগেও মনে হয় একটা সুদর্শন কাঠামো ছিল ভদ্রলোকের। অনুভব করলাম বেশ ঝড়ঝাপটা বইছে এখনো। কথাবার্তা সব হিন্দিতেই শুরু হলো। পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সদস্য বলতে সঞ্জয়বাবুর মা, স্ত্রী এবং কন্যা। মায়ের বয়স 60 ছাড়িয়েছে। কপালে গালে অগুন্তি বলিরেখা। অভিজ্ঞতার থেকেও বেশি চিন্তার ছাপ মনে হলো। বিধবা মানুষ, বেশবাস সেই মতোই। সঞ্জয়বাবুর স্ত্রীর নাম অনুরাধা। মুখটা বড় মায়া মাখানো। বয়সে সঞ্জয়বাবুর থেকে অনেকটাই ছোট মনে হলো। প্রায় বছর 10-এর ফারাক হবে। চোখের তলায় কালি পড়ে গেছে, রাত জাগার ছাপ, দুশ্চিন্তার ফসল। হার্দিকার পরিবারের কনিষ্ঠতম সদস্য হল মঞ্জরি, সঞ্জয়ের কন্যা। সদ্য টিনেজে পা রেখেছে মেয়েটি, পিতৃমুখী, সুখী হবে জীবনে। তবে ওকে দেখেই টের পেলাম সাংঘাতিক এক সংকটে রয়েছে। ষষ্ঠ ইন্দ্রিয়ের এই অনুভূতির কথা কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মা রটন্তিকালীর আশীর্বাদে এই ক্ষমতা আমি পেয়েছি। মানুষের জীবনের সুখ অসুখ তার মুখে না শুনেও আমি টের পাই। আপনি বুঝি রটন্তিকালীর উপাসক? ম্যাডাম, আমি হলাম মহামৃত্যুঞ্জয়া মাতা রটন্তিকালীর বাছাধন। আমি মায়ের সন্তান। তাই? তা সঞ্জয় হার্দিকারের পরিবারের বাকি গল্পটা বলুন না, শুনি। গল্প তো নয়, সত্যি ঘটনা। হ্যাঁ, সেই কথাতেই ফিরি। সঞ্জয় বললেন, এখানে আমার ছেলে সুভাষকে দেখছেন না? ওকে ঘিরেই কিন্তু বিপদটা ঘটে গেছে। আমি জিজ্ঞেস করলাম, সে কোথায়? ও অসুস্থ এবং হসপিটালাইজড, মনিটরিং চলছে। সঞ্জয় হার্দিকারদের পরিবার প্রায় 4 পুরুষ ধরে মুম্বাইতে। সেখানে বিরাট আর্থিক সচ্ছলতার কিছু ছিল না কোনো কালেই। ভাড়ার বাসায় থাকতেন। সঞ্জয়ের একার আয়। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। ভাইরাসের প্রকোপ আরম্ভ হতেই টোটাল লকডাউনে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। কাজ চলে যেতে উপার্জন বন্ধ হয়ে গেলে ভাড়া এবং অন্যান্য খরচ জোগাতে না পারায় 10 আগে ওরা সকলে মঙ্গেশগাঁওয়ের ভিটেতে ফিরে আসেন। বাড়িটায় মোট 22টা ঘর। সঞ্জয়দের ভাগে রয়েছে 3টে। নিচের তলায় একটা ঘর আর দোতলায় 2টো। একতলার ঘরটার সংস্কার সঞ্জয়ের বাবাই করিয়েছিলেন। বাকি 2টোর অবস্থা তথৈবচ। একতলাতেই আস্তানা নিতে হয়েছে হার্দিকার পরিবারকে। অন্য শরিকদের দেখা নেই। তারা কেউ ভিন রাজ্যে, কেউ বা ভিন দেশে প্রতিষ্ঠিত।
ভাঙা মহলের দিকটায় ইটের কারি। সঞ্জয়ের বাবার ঠাকুরদার পর্যন্ত প্রজন্মের পুরুষেরা মঙ্গেশ মন্দিরের পূজারী ছিলেন। তখনও পর্যন্ত বাড়ির আচার বিচারে রক্ষণশীলতা ছিল। নিজের হাতে রেঁধে খাওয়া, ত্রিসন্ধ্যা আহ্নিক, দেবতার নিত্য সেবায় নিয়োজিত থাকা। শেষবার গোটা বাড়ির মেরামতি ওর সময়ই হয়েছিল। এখন সার দিয়ে দাঁড়িয়ে আছে মোটা মোটা থাম। জানলাগুলো খড়খড়ি দেওয়া, কি রং ছিল কে জানে, এখন মরাটে খয়েরিতে এসে ঠেকেছে। দোতলা দেওয়াল থেকে জন্ম নিয়ে 3 তলার ছাদ ফাটিয়ে একটা বটগাছ ডালপালা মেলে ধরেছে শূন্যে। বাড়িটায় পেঁচা থাকে, বাদুড়ও দেখলাম। দিনমানে নিরীহ মানুষের মতো ঝুলছে উল্টো হয়ে। ভেতরে উঠোন, লতায় পাতায় ভরা, ফার্ন, মস, শ্যাওলা কিছুই বাকি নেই। একটা আধ ভাঙা তুলসীর মঞ্চ। গাছ যে কত বছর আগে শেষ দেখা গেছে সেখানে, তা এই বংশের লোকেরাও বলতে পারবে না। মঞ্চটার অর্ধেকটা ভেঙেছে ওদিকের মহলের হুড়মুড়িয়ে পড়ায়। ভেঙে পড়া ইটের পাঁজায় সাপখোপ লুকিয়ে থাকাটা খুব স্বাভাবিক। আমি যখন বাড়িটা ভালো করে দেখছি তখন সঞ্জয় বলে উঠলেন, ঘরে চলুন না, সব খুলে বলি। ঘরে ঢুকতে না ঢুকতেই সঞ্জয় বললেন, আমরা ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছি। ইনকাম পুরোপুরি বন্ধ। মুম্বাই থেকে ফিরে আসতে হয়েছে। আর এখন এই বাড়িটা ছাড়া মাথা গোজার দ্বিতীয় কোনো ঠিকানাও নেই। কিন্তু পিশাচিনীর উৎপাতে এই পিশাচিনীর ব্যাপারটা কি, ঠিক কি ঘটছে বলুন তো? উত্তরে সঞ্জয় মঙ্গেশগাঁওয়ের ইতিহাসটাই শোনালেন, কিন্তু তার সাথে আরও কিছু ঘটনার কথাও বললেন। আমাদের পরিবার যখন মঙ্গেশে আসে তখন গ্রামের অন্যতম সম্ভ্রান্ত পরিবার হিসেবেই আমাদের পরিচিতি ছিল। পারিবারিক সূত্রে একটা কিংবদন্তি শোনা যায়, আমাদেরই এক পূর্বপুরুষ নাকি তখন অনেক সোনার মুদ্রা এনে এই বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছিলেন। কথাটা ছোটবেলা থেকে শুনে আসছি। লকডাউনের পর থেকেই চরম অর্থকষ্টে ভুগছিলাম এমনিতেই। তার উপরে এখানে এসে পড়ার পর থেকে হাতে কোনো কাজকর্মও নেই। মাথায় গুপ্তধন খুঁজে বের করার ভূত চাপল। এ বাড়িতে আসার পর দিন থেকেই লেগে পড়লাম। এই বাড়িতে 22টা ঘর আছে। আমরা যে 3টে ইউজ করছি এখানে কিছুই নেই। বাকি 19টা ঘর খুঁজে দেখতে হতো কোথাও কোনো কুঠুরি, কোনো গুপ্ত সুড়ঙ্গ পথ আছে কিনা। একেবারে 3 তলার ঘর থেকে শুরু করব ঠিক করলাম। সিঁড়ি তো এখন আধ ভাঙা, উঠতে গেলে ভয় লাগে। এই বুঝি পায়ের তলা থেকে ইট সরে গেল। ওপরে ওঠার পথে কোথাও বিদ্যুতের আলোর ব্যবস্থাও নেই। দিনের বেলাতেই সামনে নিয়তির মতোই অমোঘ অন্ধকার মনে হয়। দিন আর রাতে যখন ফারাক কিছু নেই তখন রাতেই উঠবো ঠিক করলাম। রাতে সবার অজান্তে কাজটা করলে মা বউ বাধাও দিতে পারবে না। রাতে খেয়ে দিয়ে সকলে শুয়ে পড়তেই একটা শাবল নিয়ে মোবাইলের টর্চ চেলে এগোলাম। দোতলা পর্যন্ত উঠেছি, এমন সময় মুখের কাছ দিয়ে 7 দানা মিলে উড়ে গেল গোটা চারেক বাদুড়। কোথাও একটা পেঁচা ডেকে উঠল। দেখছেনই তো চারিদিকে নোনা ধরা মোটা মোটা দেওয়াল, ফোনের নেটওয়ার্কই থাকে না, উঁচু ছাদ। এখনকার দোতলার সমান একটা তলা, বিম বর্গা দেওয়া। 3 তলার সিঁড়ি ধরতে গেলে একটা টানা বারান্দা পেরোতে হয়। আলোটাকে সামনে ধরে এগোচ্ছিলাম বটে, কিন্তু কি মারিয়ে যাচ্ছি, কার ঘাড়ে পা দিচ্ছি তা বুঝতে পারছিলাম না। 3 তলার সিঁড়ির কোনো রেলিং নেই। খুব সন্তর্পণে পা রাখছিলাম। যদি পায়ের তলার মাটি খসে নিচে পড়ে যায় তাহলে আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। এত ভয়, এত উদ্বেগ সত্ত্বেও কাজটা করছিলাম জানেন, একটাই কারণে, অভাব। হাতে থাকা টাকা শেষ হয়ে আসছিল। বসে বসে আর কদিন চলে বলুন তো। কখন যে সিঁড়িটা পেরিয়ে গেল টের পাইনি। 3 তলাতেও লম্বা বারান্দা। বারান্দার একেবারে ওমাথায় প্রথম ঘরটা থেকেই শুরু করব বলে ঠিক করে রেখেছিলাম। দোতলার বারান্দার থেকেও এই বারান্দাটার অবস্থা আরও বেশি খারাপ। সিমেন্টের ফাঁকে ইতিউতি গজিয়ে উঠেছে কাঁটা ঝোপ, শুকনো পাতা জমে আছে। পা রাখলেই আওয়াজ হচ্ছে মচমচ করে। বারান্দার রেলিং জায়গায় জায়গায় ভাঙা,
জাফরি কাটা। মোবাইলের আলো সেদিকে তাক করলে জাফরির নকশার মধ্যে দিয়ে রশ্মিগুলো বাইরে অন্ধকারে গিয়ে দিগ্ভ্রান্তের মতো হারিয়ে যাচ্ছে। নির্দিষ্ট যে ঘরটা দিয়ে অভিযান আরম্ভ করব ভেবেছিলাম, সেটা সামনে গিয়ে দেখি দরজা ভাঙার মতো কিছুই নেই, তালাহীন। তালা লাগাবেই বা কোথায়? দরজার কড়া টড়া উপরে এসেছে কতকাল আগে, দুটো পাল্লাও ফাঁক হয়ে আছে। তবে কাঠ কমে বাড়ে বলে মেঝেতে চেপে বসে গেছে বলে হাট করে খোলা নেই। একটা পাল্লায় আলতো করে ধাক্কা দিলাম, খানিকটা ধুলো খসে পড়লো দেখলাম, কিন্তু খুলল না। দরজার পাল্লাটা যেখানে মেঝেতে চেপে বসে আছে সেখানে শাবলটা লাগিয়ে এবার একটু চাড় দিলাম, তাতেও কিছু হলো না। এবার শাবলটা দিয়ে আরও একটু জোরে ধাক্কা দিলাম, পাল্লাটা ভেতর দিকে খুলে গেল। ভেতরে মোবাইলে আলোটা ফেলতেই বিভীষিকার মতো অগুন্তিক চামচিকে আমার মুখের ওপর আছড়ে পড়ল। সে যে কি ভয়ানক চামচে একটা গন্ধ আমি বলে বোঝাতে পারবো না। চামচিকেগুলো বেরিয়ে যেতে ঘরটায় ঢুকলাম। স্যাঁতস্যাঁতে বড় ঘর, আলোটা ঠিক সবটা কভার করতে পারছিল না। কিচকিচ করে শব্দ হলো একটা কোণ থেকে। আলোটা ঘোরালাম, কটা ধেড়ে ইঁদুর, বেড়ালের সাইজের। ভয় লেগে গেল, একবার কামড়ে দিলে না। উফ! ঘরে কোনো আসবাবই ছিল না। পশ্চিমের দেওয়ালে দুটো বড় জানলা, খড়খড়ি দেওয়া। জানলার মাঝের দেওয়ালে একটা কুলুঙ্গি, ফাঁকা। কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল। কুলুঙ্গির প্রতিটা দেওয়ালেতে একটা করে স্বস্তিক চিহ্ন আঁকা, লাল রঙের। কুলুঙ্গিটার দিকেই এগোলাম। কিচ্ছু রাখা নেই, অথচ অমন স্বস্তিক আঁকা দেখে অবাকই হলাম। কিছু তো একটা রহস্য আছেই। শাবলটা দিয়ে কুলুঙ্গির তলগুলোতে ঠুকতে লাগলাম। বাঁদিকের দেওয়ালে ঠুকতেই ঢপ ঢপ করে আওয়াজ হলো। দেওয়ালের ভেতরটা ফাঁপা। এবার শাবল দিয়ে সজোরে আঘাত করলাম। একবার মারতেই দেওয়ালটা ফেটে গেল। দেখা দিল সাধারণ কাঠের একটা বাক্স, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চির একটা বাক্স। ধুলোর পুরু প্রলেপে ঢাকা বাক্সটার ওপরে গিয়ে পড়েছে সদ্য ভাঙা দেওয়ালের চুন সুরকির গুঁড়ো। হাতে করেই মুছলাম, কালো কুচকুচে রঙটা বেরিয়ে এলো। ডালাটার ওপরেও গাঢ় লাল রং দিয়ে একটা স্বস্তিক সযত্নে আঁকা রয়েছে। স্বস্তিককে ঘিরে চারিদিকে সুতোর একটা বর্গক্ষেত্র। সুতোটা কাঠের ডালায় আঠা দিয়ে বসানো রয়েছে। কুলুঙ্গিটা প্রায় বুক সমান উঁচুতে। ওটার ভাঙা দেওয়ালের মধ্যে থেকে বাক্সটাকে টেনে নিয়ে মেঝেতে নামিয়ে রাখতে বেশ কষ্ট হলো। বাক্সটাকে উল্টে দেখি নিচের দিকটাতে একটা অদ্ভুত ছবি আঁকা রয়েছে। আমাদের পরিবারে পূজা অর্চনার প্রচলন থাকায় সেটা চিনতে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি। এই ধরনের ছবিকে যন্ত্র বলে। তন্ত্রমতে পুজো করার সময় যন্ত্রের ছবি মেঝেতে আঁকা হয়। বাক্সটার মুখে একটা ছোট্ট শেকল। শেকল খোলাখুলির দিকে না গিয়ে সোজা শাবল দিয়ে চাড় মারতেই ডালাটা খুলে বেরিয়ে এলো। ঘরটা থই থই করে উঠল একটা তীব্র বদ গন্ধে। কুকুর বেড়াল মোড়ে পচলে পড়ে যেমন গন্ধ ছাড়ে। বাক্সটার ভেতরে কি পেলেন? একটা মূর্তি। মূর্তি? হ্যাঁ, একটা মূর্তি। মূর্তিটা এত ভয়ঙ্কর যে সেটাকে দেখা মাত্র ভয় পেয়ে আমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। আলো নিভে গেল, ঘুটঘুটে অন্ধকার। আচমকা ঝড় উঠল, কিন্তু তখন আকাশে মেঘ ছিল না। কড়কড় শব্দে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। আমি বজ্রপাতের আলোয় মূর্তিটাকে আবার দেখলাম। লম্বায় 1 ফুট মতো হবে, আর এই ধরুন আমার হাতের গ্রিপে ধরতে পারবো এরকম চওড়া। মূর্তিটা কিসের? নারী মূর্তি, কোষ্ঠী পাথরের, কালো। আমি মূর্তিটাকে স্পর্শ করলাম। কনকনে ঠান্ডা, গা থেকে ঠিকরে পড়ছে উত্থত যৌবন, উত্তুঙ্গ বুক, নিটোল নিতম্ব, নির্মেদ দেহ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওই মূর্তির দিকে তাকালে যে কোনো পুরুষের মনে কাম ভাব জন্মাবেই। অপূর্ব শরীরী ভাষা দিয়ে হাতছানি দিচ্ছে মূর্তিখানা। অপরূপ সুন্দরী নারীর মূর্তি হলো
বিকট রূপ তার। মূর্তির গলায় নরমুণ্ডের মালা, কোনো বসন নেই। ঠোঁটের ফাঁক দিয়ে দুদিকে দুটো সদন্ত উকি দিচ্ছে, যেন তক্ষুনি রক্ত পান করতে চাইছে। আর কিছু? আরও আছে। মূর্তির পায়ের কাছে একটা শকুন বসেছিল। মূর্তিটা এত জীবন্ত যে আমি সেটা সারা গায়ে হাত বুলোচ্ছিলাম। বুলোতে বুলোতে ওর তীক্ষ্ণ দাঁতের ধারে আমার আঙুলটা কেটে গেল। নিমেষে আমার হাতের রক্তে রাঙা হয়ে উঠল পাষাণ রমণীর মুখ। আমি হাঁ করে ভয়াবহ মূর্তিটার দিকে তাকিয়ে আছি। এমন সময় বাড়ির নিচের তলা থেকে আমার মা বউয়ের চিৎকার শুনলাম। কান্নার রোল উঠেছে। তারপর মূর্তিটাকে বাক্সের মধ্যে ঢুকিয়ে কুলুঙ্গিতে যথাস্থানে রেখে দৌড়ে নেমে এলাম সিঁড়ি বেয়ে। এসে দেখি সে এক হুলস্থুল কাণ্ড। কারেন্ট অফ হয়ে গেছে, ঘরটায় জমাট অন্ধকার। ভয়ানক পচা দুর্গন্ধে ভরে উঠেছে জায়গাটা। গা গুলিয়ে উঠল। একটু আগেই তিনতলার ঘরে ঠিক এইরকমই একটা বদ গন্ধ পেয়েছিলাম। আমার ছেলেটা কেমন উন্মত্তের মতো আচরণ করছে, আর আমার মেয়ে জড়িয়ে ধরে রয়েছে আমার বউকে। মা হাউমাউ করে কাঁদছে। সে এক বিচ্ছিরি অবস্থা। মাকে খানিকটা প্রকৃতস্থ করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মা বলল, ঝড় উঠতেই কারেন্ট অফ হয়ে যায়। কোনো একটা অস্বস্তিতে মায়ের ঘুম ভেঙে যায়। তখন ঘরটা তখন অলরেডি ওই বিচ্ছিরি পচা গন্ধে ভরে গেছিল। আমার মা আমার ছেলে মেয়েদের নিয়ে খাটেই শোয়। মা খেয়াল করে অন্ধকারে এক নারী আমার ছেলেটার মাথার গোড়ায় এসে দাঁড়িয়েছে। প্রথমে ভেবেছিল হয়তো মেঝের বিছানা থেকে আমার বউ উঠেছে বোধহয়, কিন্তু দেখে ওই নারীর চোখ দুটো উজ্জ্বল লাল হয়ে ভাঁটার মতো জ্বলছে। ভুলটা ভাঙতেই চিৎকার করে ওঠে। সবাই জেগে ওঠে আর একই সঙ্গে ওই নারী মূর্তিকে দেখে। আমার ছেলে চিৎকার করে ওঠে। সবার চোখের সামনেই ওই নারী ঘরের অন্ধকারে মিলিয়ে যায়। সেই সময় একটা বড় পাখি গোটা ঘরে সাঁই সাঁই করে উঠছিল আর চ্যাঁ চ্যাঁ করে ডাকছিল। পেঁচা কিংবা শকুন ঠিক বোঝা যায়নি। এরকম একটা ভয়ানক ঘটনা দেখে ভয়ে কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। এরপর থেকে আমার ছেলের ধুম জ্বর, যন্ত্রণায় প্রচণ্ড মাথা ছিঁড়ে যাওয়ার জোগাড়। দিনের বেশিরভাগ সময়টাই অচৈতন্য হয়ে পড়ে থাকছে। ডাক্তার ডাকা হলো, তিনি দেখে কিছুই বুঝতে পারলেন না। ভাইরাল জ্বর যে নয় সেটা বললেন। বুকে মাথায় সর্দিও নেই, পেটের সমস্যা বা অন্যান্য কোনো সংক্রমণও হয়নি, কিন্তু জ্বর নামছে না, ভুল বকছে জ্বরের ঘোরে। মাঝে মধ্যেই শূন্যে আঙুল তুলে বলছে, আমাকে নিয়ে যেতে এসেছে, আমাকে নিয়ে চলে যাবে। দিন তিনেক কাটার পরেও যখন অবস্থার উন্নতি হয়নি, তখন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে আমিও প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করি। দুঃস্বপ্ন বলাটা ঠিক হলো কিনা জানি না, ভীষণ নোংরা সব স্বপ্ন। ঘেমে নিয়ে উঠে ঘুম ভেঙে যায় বারবার। বড় অস্থির অস্থির লাগে। না পেরে আমি তারপর দেবাশিস বাবুকে ফোনেই সব জানাই। উনি আমাদের পরিবারের শুভানুধ্যায়ী, দীর্ঘদিনের সম্পর্ক। সব শোনার পরে উনি আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। যা জানি বলেছি। তিনতলার ঘরের কুলুঙ্গি থেকে পাওয়া ওই মূর্তির কথাও জানাই। এরপর উনি বলেন, এ কোনো পিশাচিনীর প্রকোপ। আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। বাকিটা তো আপনার জানাই আছে। বাকিটা জানি, কিন্তু ওই যেটা দেবাশিসকে বলেছিলেন সেই পারিবারিক ইতিহাসটা জানি না। দেখুন, যা শুনেছি তার সবটাই বাবার কাছে। বাবা গত হয়েছেন বছর 5 আগে। বাবার পিতামহ মানে আমার প্রপিতামহের সময়েই আমাদের পরিবার এখান থেকে তৎকালীন বম্বেতে চলে যায়। শরিকরাও এই বাড়ির মায়া ত্যাগ করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্রায় একই সময়। আমি বাবাকে বহুবার জিজ্ঞেসও করেছি যে কেন আমাদের পূর্বপুরুষের ভিটে ছেড়ে বোম্বেতে চলে যেতে হয়েছিল। সেখানে কোনো নির্দিষ্ট পেশাও ছিল না। আর্থিক অনটনের ফলে আমি বরাবরই হতাশ থাকতাম। যাই হোক, এসব নিয়ে বিস্তর কথা কাটাকাটি হলেও গোড়ার দিকে বাবা কোনো কারণই বলতেন না। একবার তর্কাতর্কি করতে করতে বাবা বেশ অসুস্থ হয়ে পড়েন। একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে যায়। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বাপ ঠাকুরদার ভিটে বলে খানিক মায়ায় পড়েই নিজেদের অংশটা সংস্কার করালেও
বাবা চাইতেন না আমরা এখানে ফিরে আসি। বাবা কিছু একটা গোপন করতেন। ইতিমধ্যে সঞ্জয়ের মেয়ে মঞ্জারি জলখাবার নিয়ে ঢুকল। আমরা দুজনেই চুপ করে গেলাম। ভজনের থেকেও ভোজনের গুরুত্ব বেশি আমার কাছে। পোহা বানিয়েছিল, চমৎকার। নির্বিকারভাবে খেতে আরম্ভ করে দিলাম। খুব খিদেও পেয়েছিল তখন। খাওয়ার সময়টাতে কোনো কথা বললেন না সঞ্জয়। আমি হাত ধুয়ে এসে বসতেই আবার আরম্ভ করলেন। হাসপাতাল থেকে ফিরে বাবা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। নিজের ঘরের দরজা বন্ধ করে অনেক কথা বলে গিয়েছিলেন আমায়। ঘটনাগুলো শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়েছিল। সবটা তখন বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন যা দেখছি। কি বলেছিলেন আপনার বাবা? দক্ষিণ গোয়া থেকে এখানে চলে আসার পর আমাদের পরিবার মঙ্গেশ দেবতার মন্দিরের পূজা অর্চনার প্রধান দায়িত্বে ছিল। জাগ্রত ঠাকুর, আশেপাশের বহু গ্রাম থেকেই লোকজন আসতো। বিত্ত বৈভবের কোনো অভাব ছিল না আমাদের পরিবারে, বরং জমিদারি হাবভাব। আমার বাবার পিতামহরা ছিলেন দুই ভাই, মহেশ হার্দিকর এবং গণেশ হার্দিকর। মহেশ ছিলেন আমার বাবার ঠাকুরদা, সদাশিব লোক। আর গণেশ ছিলেন ভয়ানক রকচট একটা মানুষ, বদরাগী, খামখেয়ালি, অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি ছিল তার। এলাকার লোকজনের ওপর অত্যাচারও করতেন। লোকে তাকে যত না ভয় পেত, তার থেকে অনেক বেশি ঘৃণা করত। বেশ কয়েকবার গণেশ হার্দিকারকে প্রাণে মারার চেষ্টা করে গ্রামবাসীরা, কিন্তু প্রতিবারই অপ্রত্যাশিতভাবে তিনি রক্ষা পান। বাবা বলেছিলেন এই গণেশ হার্দিকার নাকি বেতাল সিদ্ধ ছিলেন। তিনি আগে থেকেই অলৌকিক উপায়ে প্রত্যেকটা হামলার খবর পেয়ে যেতেন, অমনি সেটা বানচালও করে দিতেন। তা আপনার বাবা এই বেতাল সিদ্ধির ব্যাপারে আর কিছু বলেননি? বিশদে কিছু বলার সুযোগ পাননি, হয়তোবা জানতেনও না। এটুকু বলেছিলেন যে গণেশ হার্দিকার ছিলেন অকৃতদার, চরিত্রের দোষ ছিল। সুন্দরী রমণী দেখলে মাথা ঠিক থাকতো না তার। এলাকায় অনেক মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করেছিলেন। লোকে বলতো বেতাল সিদ্ধির ব্যাপারটা ছাড়াও আরও কী সব সাধনার ক্রিয়াকলাপ করে পরিণামাতেন নিজের ঘরে। তাদের সঙ্গে ভোগের লীলা চলত। এসবের মধ্যেই একদিন সকালে ওর ঘর থেকে ওর মৃতদেহ উদ্ধার করা হয়। কিভাবে মৃত্যু হয়েছিল? মৃত্যু তো বলা যায় না, হত্যার সমান। যে রাতে ওর মৃত্যু হয় সেই রাতে এক বারবনি তাকে ঘরে নিয়ে এসেছিলেন। এ ধরনের রমণীকে উনি নিজের তান্ত্রিক সাধনার সঙ্গিনী করতেন। ভোরের দিকে ঘর থেকে তীব্র আর্তনাদ ভেসে আসে। সবাই গিয়ে দরজা ধাক্কায়, কেউ খোলেনি। তারপর দরজা ভেঙে দেখে গণেশ হার্দিকারের ধর থেকে ছেঁড়া মাথাটা পড়েছিল মেঝেতে, বাকি দেহ বিছানায়। তবে মুন্ডু কাটা হয়নি। ধারালো অস্ত্রের কাটা আর টেনে ছেঁড়ার মধ্যে স্পষ্ট তফাৎ বোঝা যায়। অমানসিক জোর দিয়ে কেউ টেনে ছিঁড়ে ফেলেছিল মাথাটা। বারবনিতা ওই মেয়েটি নাকি উন্মাদের মতো আচরণ করছিল। তার মুখ দিয়ে একটি কথাও বের করা যায়নি। আরও অবাক করার মতো বিষয় হলো, কাটা মাথায় বা ধরে এক বিন্দু রক্ত ছিল না। ব্লটিং পেপার দিয়ে শুষে নেওয়ার মতো ব্যাপার। চোখ দুটো এমনভাবে বিস্ফারিত হয়ে রয়ে গিয়েছিল যে কেউ কেউ মনে করেন মাথাটা ছিঁড়ে নেওয়ার আগেই ভয়াবহ কিছু একটা দেখে ওর হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছিল। তা কোন ঘরে থাকতেন তিনি? ওই 3 তলার ঘরটাতেই, যেখানে মূর্তিটাকে খুঁজে পেয়েছিলাম। শুনুন সঞ্জয়, যা বোঝার আমি সবই বুঝে ফেলেছি। এবার শুধু বোঝার সঙ্গে দেখার হিসেব মিলিয়ে নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে আমায়। চলুন তো আপনাদের 3 তলার ওই ঘরটা থেকে একবার ঘুরে আসি। মূর্তিটা দেখতে হবে, তারপর নিদানের পালা। চলুন। ততক্ষণে সূর্য ডুবে গেছিল। বাড়ির নিচের তলায় আলো জ্বলে উঠেছে। সঞ্জয় হার্দিকারের হাতে একখানা টর্চ। উপরের কোনো তলাতেই বিদ্যুতের আলো নেই। আমার আগেই রইল সঞ্জয়। আমরা দোতলায় সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। ধাপগুলোতে একটা একটা করে পা ফেলে উঠছি যখন আমার মনে হলো খুব অশুভ কিছুর উপস্থিতি রয়েছে, বাধা আসবে। হলেও তাই। সঞ্জয়ের টর্চটা দপদপ করতে করতে নিভে গেল। ও তখন সেটাকে হাতে নিয়ে
ঠোকাঠুকি করতে করতে উঠতে লাগলো। দোতলা উঠতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। একখণ্ড কালো মেঘ ততক্ষণে মুড়ে ফেলেছে আকাশ। আবহাওয়ায় কেমন একটা থমথমে ভাব। গুম গুম করে মত্ত হাতির মতো আকাশ ডাকল। সঙ্গে সঙ্গে শোনা গেল তীব্র গলায় কোনো এক অচেনা পাখির ডাক। সঞ্জয়দের বাড়িটা গ্রামের এক কোণে। আশেপাশে বড় বড় কিছু গাছপালা থাকায় প্রতিবেশীদের বাড়িগুলো থেকে একটু তফাতে। গাছগুলোতে সম্ভবত হরেক কিসেমের পাখির বাসা। একতলায় সঞ্জয়দের পুরো পরিবার থাকলেও আমার মনে হলো দোতলাটা যেন একটা আলাদাই জগৎ। আমি আর সঞ্জয় ছাড়া সেই চরাচরে তৃতীয় কোনো জীবিত ব্যক্তির উপস্থিতি নেই। হঠাৎ অদূরে একটা গাছের ডাল ঝুমঝুম করে নড়ে উঠল। সেই শব্দটা আর থামল না। এক গাছ থেকে আরেক গাছে সংক্রামিত হয়ে আমাদের দিকেই বাড়ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল কোনো একটা প্রাণী গাছে গাছে শাখা প্রশাখা বেয়ে দোতলার বারান্দার দিকে এগিয়ে আসছে। বাতাবরণ অদ্ভুত সুগন্ধে ভারী হয়ে উঠেছে। তখন বুক ভরে আঘ্রাণ টেনে নিলাম। বাসমতি চালের সুবাস। প্রাণীটা ততক্ষণে গাছ বাওয়া ছেড়ে এসে উঠে পড়েছে বারান্দার ধারিতে। কিটকিট করে শব্দ করছে। সঞ্জয় বেশ ভয় পেয়ে গিয়ে হাতের টর্চটা নিয়ে সমান তালে ঠোকাঠুকি চালিয়ে যাচ্ছে। তখন অবশেষে কাজে দিল তার প্রয়াস। দুধসাদা আলো অন্ধকারের বুক চিরে গিয়ে জিপটার উপরে পড়ল। একটা প্রকাণ্ড গন্ধগোকুল। শ্মশান ভৈরবের ছাই মাখা জটার মতোই তার দেহের রং। গতরে কম নয়। ধূসর জলজলে চোখ দুটো মিলে তাকিয়ে আছে আমাদের দিকে। এক দৃষ্টে ব্যাটা তাকিয়েই রইল, নড়েও না চড়েও না। যেখানে কোনো অপদেবতা বা অপদেবীর অধিষ্ঠান থাকে সেখানে এই ধরনের ইতর শ্রেণীর পশু পাখি ঘোরাফেরা করে। এক কথায় এরা অশুভ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে থাকে। কেউ সে স্থানে গেলে তার উপর নজর রাখে এবং ক্ষতি করার চেষ্টাও করে। এ হলো বিপরীত অনাহতের শক্তি, কালো এবং অশুদ্ধ। এদের উপর মন্ত্রপুত বাড়ি ইত্যাদি শুদ্ধ অনাহতের শুভ শক্তির প্রয়োগ করলে হিতে বিপরীত হয়, প্রাণও চলে যেতে পারে। আমি হাতের মুদ্রায় সঞ্জয়কে বুঝিয়ে দিলাম, চুপটি করে আলো ধরে থাকো, যাই হয়ে যাক নিজের জায়গা থেকে নড়বে না। সঞ্জয় স্থানুর মতোই দাঁড়িয়ে রইল। আমি মোচন মন্ত্র পড়ে নিজের শিখা থেকে একগাছি চুল ছিঁড়ে নিলাম। তারপরে গন্ধগোকুলটার দিকে তুলে ধরে চুলে একটা গিঁট দিলাম। জন্তুটা তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল। আরেকটা গিঁট চাপালাম। এরপর চার পেয়েটা চারটে পায়ের বাঁকা ধারালো নখ দিয়ে রেলিংয়ের উপরটা আঁচড়াতে আরম্ভ করল। আমি ধাত বুঝে গেছি। মোচন মন্ত্র কাজ দিয়েছে। চুলের একটার পর একটা গ্রন্থি বাড়ছিল আর ততই পাল্লা দিয়ে বাড়ছিল জন্তুটার গর্জন। কিন্তু প্রাণীটা আমাদের দিকে এগোতে সাহস করছিল না। স্থিরভাবে ফুঁসছিল, ফুলছিল। শেষে যখন চুলটাতে আর গিঁট দেওয়ার মতো জায়গাও বাকি রইল না, তখন আমি সর্বশক্তি দিয়ে মট করে সেটাকে ছিঁড়ে দিলাম। গন্ধগোকুলটা শেষবারের মতো প্রচণ্ড গর্জন করে শান্ত হয়ে গেল। সঞ্জয় আমার দিকে তাকিয়ে বলল, মরে গেল নাকি? আমি মাথা নাড়লাম। না, মরেনি। আমি তো মারিও নি ওটাকে। আমার কথা শেষ হতে না হতেই প্রাণীটা নিঃশব্দে গা ঝাড়া দিয়ে উঠে আবার গাছের ডাল বেয়ে ফিরে চলে গেল। আর ঠিক ওই সময় আমরা এক নারীর কান্নার শব্দ শুনতে পেলাম। কোনো যুবতী ইনিয়ে বিনিয়ে কাঁদছে। কান্নার শব্দটা ভেসে আসছিল 3 তলা থেকে। সঞ্জয় ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। মায়ের আশীর্বাদে কোনো ভয়ই আমাকে স্পর্শ করতে পারে না। গাত্রবন্ধন করা আছে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যে কাজের জন্য এসেছি তা পূরণ করতে না পারলে হয়তো হার্দিকার পরিবারের বড় ক্ষতি হয়ে যাবে। সঞ্জয়কে বললাম, চলুন উপরের ঘরটা দেখে আসি। সঞ্জয় ভয়ে ভয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। টুকটুক করে 3 তলার ঘরটাতে গিয়ে ঢুকলাম। মধ্যে আর কোনো বাধা আসেনি। ঘরে ঢোকার পর মনে হলো এসব লক্ষণ আমার খুব চেনা। আগেও বহুবার সম্মুখীন হয়েছি এমন প্রতিপক্ষের। ঘরটাকে নিয়ে সঞ্জয় ঠিক যেমনটা বিবরণ দিয়েছিলেন একেবারেই তেমনটা। ভ্যাপসা গন্ধ, ধুলোর পুরো আস্তরণ সর্বত্র। সঞ্জয় কাঁপা কাঁপা হাতে আলো তাক করে রইলেন। আমি এগিয়ে গেলাম
কুলুঙ্গিটার দিকে। কুলুঙ্গির ভাঙা দেওয়ালের ফাটল থেকে সযত্নে বাক্সটাকে বের করে আনলাম। বাক্সের ডালাটার দিকে তাকিয়ে অবাক হলাম। সঞ্জয়ের বলা গাঢ় লাল রঙের স্বস্তিক এই কটা দিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে। স্বস্তিক ঘিরে সুতোর বর্গক্ষেত্রটিও আর নেই, ছিঁড়ে গেছে, বন্ধন ছিঁড়ে গেছে। কি দেখব, যা ভেবেছি তাই কি? বাক্সটা ততক্ষণে খুলে ফেলেছি। যা ভেবেছিলাম তাই দেখলাম। বাক্সের ভেতরে শোয়ানো রয়েছে কর্ণপিশাচিনীর মূর্তি। হ্যাঁ, সঞ্জয়ের বলা প্রতিটা বিন্দু, প্রতিটা লক্ষণ মিলিয়ে আগেই বুঝেছিলাম ওই বাক্সে কর্ণপিশাচিনীর মূর্তি রক্ষিত রয়েছে। ওটাই ওই বংশের অভিশাপ। হার্দিকার পরিবারের কেউ যদি মঙ্গেশগ্রামের ভিটেতে বসবাস করে, তবে কর্ণপিশাচিনীর অভিশাপে বংশে বাতি দেওয়ার লোকের প্রাণ চলে যাবে। আমার হাতের বাক্সের মধ্যে ধরা রয়েছে কর্ণপিশাচিনীর মূর্তি। স্পর্শ করলাম, কি প্রচণ্ড উত্তাপ! সঞ্জয় এই মূর্তিটাকেই ছুঁয়ে শীতল অনুভব করেছিলেন। তখন বন্ধনে আবদ্ধ ছিল পিশাচিনী, আর এখন সে জেগে উঠেছে। তাকে বেঁধে রাখার সমস্ত উপায়, সব উপকরণ এখন ব্যর্থ। এ এক অতি নিম্ন গোত্রের পিশাচী। গণেশ হার্দিকার নিজে একজন তন্ত্র সাধক ছিলেন। নিম্নমানের বিভিন্ন সিদ্ধি অর্জন করার একটা লালসা তার মধ্যে তীব্রভাবে কাজ করত। বেতাল সিদ্ধির পাশাপাশি তিনি কর্ণপিশাচিনীর সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। কর্ণপিশাচিনীর সিদ্ধি লাভ করলে সে এসে কানে কানে ভবিষ্যতের কথা বলে যায়। পিশাচিনীর কৃষ্ণবর্ণ মূর্তি গড়িয়ে কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন থেকে আরম্ভ করে পরবর্তী 40 দিন পর্যন্ত কর্ণপিশাচিনীর সাধনা করতে হয়। তখন সাধনার কক্ষে শুধু ঘিয়ের প্রদীপ জ্বলবে, জপ চলবে মানুষের হাড়ের মালা নিয়ে। মন্ত্রের পাঠ সমাপ্ত হলে ওই প্রদীপ থেকেই ঘি নিয়ে গায়ে, হাতে, পায়ে মাখতে হবে। আর এই সব কিছুর মাঝে যেন প্রদীপ শিখা অখণ্ডভাবে চলতে থাকে। প্রদীপ নিভে গেলেই সাধনার সব কিছু শেষ হয়ে যাবে। ওই সময় শুতে হবে খড়ের বিছানায়। নানা রকমের ভয়ানক স্বপ্ন, নোংরা স্বপ্ন দেখবে, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। কোনো ভয়, কোনো লালসা যেন সাধকের পথের অন্তরায় হয়ে না দাঁড়ায়। কঠিন মন্ত্র বলে পিশাচিনী সন্তুষ্ট হলে 40তম দিনে দেখা দেবে। পিশাচিকে নিজের রক্ত দিয়ে সন্তুষ্ট করতে পারলে পরে সে সাধকের আংশিক বশে আসবে, এবং সাধককেও তার বশীভূত হতে হবে। সাধককে নিয়মিত রমণে প্রলুব্ধ করবে সে। সাধকও রমণ করবে, কিন্তু কোনোভাবেই যেন সে কামনার বশীভূত না হয়। হয়েছে কি মরেছে। দেখা যায় এই পিশাচি নিজের কোনো সাধককেই দীর্ঘদিন বাঁচতে দেয় না। সৎ জীবন থেকে সাধক সরে আসে। বিকৃত যৌনাচার, নিষিদ্ধ ইন্দ্রিয় সুখ মদে ডুবে যায়, এবং একটা সময় জীবনে নেমে আসে অন্তিম যবনিকা। আর গণেশ হার্দিকার তো প্রথম থেকেই শেষ্ণুদর পরায়ণ পুরুষ ছিলেন। কর্ণপিশাচিনীকে আংশিক বশে এনে ফেললেও সম্ভবত নিজের অন্তিম সাধনার সময়ে রিপুভাবনাকে কোনোভাবেই দমন করতে পারেননি। শেষবারের সাধনা চক্রে কর্ণপিশাচিনীকে ডেকে ওই বারবনিতাকে নিয়ে এমন কোনো কাণ্ড ঘটিয়েছিলেন যার ফলে বেঘোরে প্রাণটা হারাতে হয়। মৃত্যুর যে বিভৎস অমানসিক বর্ণনা সঞ্জয় শুনিয়েছিলেন, তা একমাত্র এ ধরনের অপদেবীর কোপের ফলেই হওয়া সম্ভব। গণেশের মৃত্যুর পর সম্ভবত কোনো তান্ত্রিককে ডেকে কর্ণপিশাচিনীর মূর্তিটাকে তান্ত্রিক যন্ত্র এবং মন্ত্রের বাঁধনে আবদ্ধ করে ওই বাক্সে পুড়ে ফেলা হয়েছিল। তারপর কুলুঙ্গির মধ্যেকার একটা দেওয়ালে বাক্সটা গেঁথে দেওয়া হয়। যেখানে পিশাচির মূর্তি থাকে সেখানে কখনো কোনো বংশের আয় পয় শ্রীবৃদ্ধি হতে পারে না। তাই মূর্তি মন্ত্রের বাঁধনে আবদ্ধ থাকলেও হার্দিকাররা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র, আর ফেরার নাম করেননি। এত বছর পর সঞ্জয়ের লোভ সর্বনাশ ডেকে এনেছে।
বাক্স খুলে মূর্তির মুখে অজান্তে নিজের রক্ত দিয়ে সে কর্ণপিশাচিনীকে আবার জাগিয়ে তুলেছে। যা বুঝেছি সঞ্জয়কে সবটাই খুলে বললাম। সঞ্জয় বললেন, এবার উপায়? মূর্তিটাকে বাক্সের ভেতরে রেখে কুলুঙ্গিতে তুলে দিয়ে আমি বললাম, উপায় এখন একটাই, শুভ শক্তির সাধনা করে কর্ণপিশাচিনীকে আবার বাঁধতে হবে। প্রক্রিয়াটা সহজ নয়, সামান্য ভুলচুক হলে জীবনহানি পর্যন্ত হতে পারে। কবে করবেন? আগামীকালই, কারণ কাল অমাবস্যা, সূর্যগ্রহণ আছে। নৈসর্গিক কাল সর্পের সঙ্গে রন্ধ্রযোগ সৃষ্টি হতে চলেছে। অপশক্তির ক্ষমতা কাল সর্বোচ্চ স্তর স্পর্শ করবে। যদি তার আগেই আমরা তাকে প্রতিহত করতে না পারি, তাহলে হয়তো আপনার সন্তানকে আপনি চিরকালের মতো হারিয়ে ফেলবেন। রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। আপনি না বাঁচালে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমি আর কে? মা রটন্তী কালীকে ডাকুন সঞ্জয়, রাখলে মাই রাখবেন। বিড়বিড় করে সঞ্জয় প্রার্থনা করতে লাগলেন। ওর হাতে আলো, তাই ওর মুখ অন্ধকারের দিকেই ছিল। তবু স্পষ্ট দেখলাম দু চোখ দিয়ে জলের ধারা বয়ে চলেছে। পরদিন সন্ধ্যা নামার আগেই আমরা দুজনে তিনতলার ঘরে গিয়ে উপস্থিত হলাম। সঙ্গে যাবতীয় জিনিসপত্র নিতে ভুলিনি। বাড়ি থেকে সরিয়ে প্রতিবেশীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সঞ্জয়ের পুরো পরিবারকে। আমি জানতাম ওই রাত ঝঞ্ঝার রাত হয়ে আসবে। যাই হোক, সন্ধে নামল। এমনিতেই পশ্চিম ভারতে সন্ধে নামতে বেশ দেরি হয়, কিন্তু আজ সকাল থেকেই মেঘ আর সূর্যগ্রহণে ব্যতিব্যস্ত আকাশ মুখ গোমড়া করে থাকায় একটু তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো। ঘরের মধ্যিখানের মেঝেতে শাবল দিয়ে গর্ত খুঁড়ে পোতা হলো জবজবে সিঁদুর চর্চিত একটি ত্রিশূল, যার সারা গায়ে রুদ্রাক্ষের মালা জড়ানো। এখানে মা রটন্তী কালীর কোনো মূর্তি প্রতিষ্ঠা করার অবকাশ নেই, তাই যজ্ঞকুণ্ড সাজানো হলো। তার চারটি দিকে মাটির ঢিবি তৈরি করে মায়ের 4 হাত বানিয়ে দিলাম। দুটি হাতে বর ও অভয় মুদ্রা, অপর দুটোতে খড়গ ও নরমুণ্ড। যজ্ঞকুণ্ডের যেদিকে আমার বসার জায়গা করেছিলাম তার ঠিক বিপরীতে মায়ের জিহ্বা এঁকে দিলাম। জিহ্বার সামনের খোলা জায়গায় 4টি সারিতে বসালাম ঘিয়ের 14 প্রদীপ। প্রথমে 5, তারপর 4, তারপর 3 এবং শেষে 2। অন্তিম 2 প্রদীপের মাথার কাছে রাখলাম কর্ণপিশাচিনীর মূর্তি সম্বলিত বাক্স। বাক্সের উপরে রাখলাম আমার গৃহে পূজিত দেবীর হাতের শাঁখাপলা, সেটা লাল শাড়ুতে মোড়া। রক্ত জবার মালা পরলাম নিজের গলায়, আরেকটা পরালাম সঞ্জয়কে। সঙ্গে আনা শোল মাছ বলি দিলাম। বলির শোলের মাথাগুলো পুড়িয়ে নিয়ে ওর ভেতরে মেটে আলু আর জিরে ধনে গুঁড়ো দিয়ে পাতলা একটা ঝোল রান্না করা হলো। শোল মাছের চামড়া ছাড়িয়ে ওটাও ঈষৎ পুড়িয়ে ভালো করে বেটে নিলাম খলে। মহেশ্বরী মাইয়ের বড় প্রিয়, তার পূজাভোগে এসব না হলে চলবে না। একটা তান্ত্রিক যন্ত্র আঁকলাম আলতা দিয়ে, আঙুল দিয়ে নয়, রক্তচন্দনের কাঠ ব্যবহার করে এঁকেছি। মা রটন্তী কালীর আবাহন আরম্ভ করলাম। তারপর আমার ইষ্টদেবীর আহ্বান শুরু করতেই খেলা শুরু করলো অপদেবীও। বাইরে ঘন ঘন বাজ পড়ছিল, ঝড় উঠল, প্রচণ্ড ঝড়। সঞ্জয় কোনো মতো দরজাটাকে বন্ধ করে এলেন। ওকে বলাই ছিল যে যাই হয়ে যাক যেন ভয় না পায়। আমি চোখ বন্ধ করে সোচ্চারে মন্ত্র পাঠ করে গৃহবন্ধন সৃষ্টি করতে লাগলাম। ঘরে এবার একটা বিচ্ছিরি গন্ধ ছাড়তে লাগলো। শ্মশানে মরা পোড়ালে পরে যেমন চামসে গন্ধ ছাড়ে, গন্ধটা ধীরে ধীরে তীব্র হতে হতে মনে হলো বমির চোটে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। সঞ্জয় ওয়াক তুলতে লাগলেন। আমি দ্রুত কয়েকটা মন্ত্রপুত সর্ষে নিজের যজ্ঞের আগুনে আহুতি দিলাম। অমনি কমে গেল বদ গন্ধটার প্রকোপ। কমতে কমতে একটা সময় সেটাও মিলিয়ে গেল। আর তারপর কানে এলো একটা শব্দ। ঘরের মধ্যে যেন কেউ গা ভর্তি অলংকার পরে হেঁটে বেড়াচ্ছে। বাসমতি চালের সেই গন্ধটা আবার পেলাম, তবে এবারে অনেক বেশি তীব্র। যা ভেবেছি ঠিক তাই। ভালো করে খেয়াল করতেই দেখি ঘরের মধ্যে চড়ে বেড়াচ্ছে গোটা কুড়ি গন্ধ কুকুর। দরজা বন্ধ,
পশ্চিমের দেওয়ালের দুটো জানলার কোনোটাই খোলা হয়নি। বুঝলাম অপদেবীর নাচন আরম্ভ হয়ে গেছে। আমি গুরুত্ব দিইনি, ভেবেছিলাম এমনিতেই বিদায় নেবে, কিন্তু জন্তুগুলো রীতিমতো গর্জন করতে লাগলো। এবার যজ্ঞের অঙ্গার তুলে নিয়ে উলু দিতে দিতে ছুঁড়ে মারলাম। অমনি ভোভা, কোথাও কোনো জীবের চিহ্ন নেই। মায়াজাল রচনা করছিল পিশাচিনী, নিজে না এসে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যাতে আমরা বিদায় নিই। আমি মন্ত্র জপ করা থামাইনি। দেবীর বীজ মন্ত্র 108 বার জপ করা শেষ হলেই গৃহের বাঁধন দিতে আরম্ভ করে দেব। আবার সেই যুবতীর ইনিয়ে বিনিয়ে কান্নাটা শোনা গেল। টের পেলাম বাক্সটার মধ্যে থেকেই শব্দটা আসছে। মন্ত্র জপ থামালাম না। দুরাচারকে নষ্ট করতে গেলে শুভ শক্তির প্রতিষ্ঠা করতেই হবে। একটা দাগের পাশে তার থেকেও বড় দাগ কেটে সেটাকে ছোট করে দিতে হবে আমায়। কান্নাটা বেড়ে চলল। এবার নিজের হাতের তৈরি ভোগ অর্পণ করলাম মায়ের উদ্দেশ্যে। একটা পাত্রে খানিকটা কারণ বাড়ি ঢেলে আরেকটা পাত্রে শোল মাছের চামড়া পোড়াটাকে নিয়ে দেবীর প্রতি উৎসর্গ করে তান্ত্রিক যন্ত্রের মধ্যেখানে রাখলাম। তারপর সেই মদের মধ্যে একটা জবা ফুল ডুবিয়ে নিয়ে ছিটিয়ে দিলাম কালো বাক্সটার উপর। ম্যাজিকের মতো কাজ হলো। গোটা ঘর ভরে উঠল ধোঁয়ায়। ধোঁয়া একটু কাটতে বাক্সের জায়গায় দেখা গেল এক যুবতী নারীকে। সে নগ্ন, 2 হাঁটুর মধ্যে মাথা নিচু করে বসে রয়েছে। মুখ দেখা যায় না, গায়ের রং কালো। ভরাট বুকে উত্তুঙ্গ হয়ে রয়েছে 2টি স্তনবৃন্ত। গলা গাছের মতো উড়ু, কোমর ছাপিয়ে নেমে এসেছে চুলের ঢাল, গলায় নরমুণ্ডের মালা। এমন মোহময়ীর আকর্ষণে যে কোনো পুরুষ প্রলুব্ধ হবেই। কামনার মূর্ত প্রতিকৃতি। এই হলো কর্ণপিশাচিনী। আমি নিজে বীর্যাহোম করে সংসারের মোহমায়া জলাঞ্জলি দিয়ে এসেছি এসবের ঊর্ধ্বে। তবে সঞ্জয়কে এ ধরনের কিছু ঘটার আভাস আগে থাকতেই আমি দিয়ে রেখেছিলাম, যেন কোনোভাবেই এমন কোনো কিছু সম্মুখীন হলে কামনার চোখে না দেখে, মনে তার প্রতি যেন মাতৃভাব রাখে। এবার কর্ণপিশাচিনী মাথা তুলল। চোখ তো নয়, যেন জ্বলন্ত অঙ্গার। মনে হচ্ছে কেবল দৃষ্টি দিয়ে আমাকে ভস্ম করে দেবে। প্রবল রাগ তো হবেই। আমি যে তখন তার শিকারকে ছিনিয়ে আনার চেষ্টা করছিলাম। ডানা ঝাপটানোর মতো একটা শব্দ উঠল ঘরে, সঙ্গে চ্যাঁ চ্যাঁ করে ডাক। সঞ্জয় আমার দিকে ভয়াতুর চোখে তাকালেন। আমি অভয় দিলাম। জানি তো কিসের ডাক। কর্ণপিশাচীর বাহনের, শকুনের। বিশাল পাখিটা যেন হাওয়া থেকে জন্ম নিয়েই গোটা ঘরে চক্কর মারতে শুরু করলো। মনে হচ্ছিল এই বুঝি নেমে এসে নিজের ধারালো দাঁত নখ দিয়ে আমাদের ছিন্ন ভিন্ন করে দেবে। তবে আগে থেকেই দেহবন্ধন করা ছিল বলে সেসব করতে পারেনি। ওদিকে আমাদের কোনোভাবেই ভয় দেখাতে না পেরে এবার কর্ণপিশাচিনী ক্ষেপে উঠল। মুখটা হাঁ করল প্রথমে। সে কি লাল টকটকে মুখের ভেতরটা, মনে হচ্ছে রক্ত খেয়ে এসেছে এই মাত্র। তারপর তার লকলকে জিভটা বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই মাটি থেকে শূন্যে উঠে গেল দেহটা। 2 বাহু দুদিকে প্রসারিত করে একটা বৃহৎ সমুদ্রা নিল পিশাচী। চোখের পলকেই তার হাতে পায়ে বড় বড় নখ গজালো। 2 কষ বেয়ে বেরিয়ে এলো 2টি সদন্ত। সে কি ভয়ানক রূপ! সঞ্জয় তা দেখে মূর্ছা গেলে। আমার একার লড়াই হয়ে দাঁড়ালো এবার। মহেশ্বরী মাইয়ের কথা স্মরণ করে এক হাতে শাঁখ আর অন্য হাতে ঘণ্টা তুলে নিলাম। সৃষ্টির আদিম লগ্ন থেকেই মানুষ অন্ধকারকে ভয় পেয়েছে, আর যত ভয় পেয়েছে তত তার সঙ্গে যোঝার আয়ুধ সন্ধান করেছে। কখনো আগুনে, কখনো শব্দে, কখনো জ্ঞানের আলোকে। যজ্ঞের পুত অগ্নি আর মায়ের ভক্তরূপে তন্ত্রের জ্ঞান তো ছিলই। এবার আমি যোগ করলাম পবিত্র শব্দ। এই শুভ শব্দ সকল অশুভকে হরণ করে, কখনো বাদ্যরূপে, কখনো মন্ত্রের গুঞ্জন হিসাবে। শাঁখে ফু দিতে দিতে আরম্ভ করে দিলাম ঘণ্টার ধ্বনি। কর্ণপিশাচী কান ফাটিয়ে দেওয়ার মতো তীক্ষ্ণ চিৎকার করতে লাগলো। আমি তাতেও দমলাম না, দ্বিগুণ জোরে ঘণ্টা বাজাতে লাগলাম। শাঁখ বাজানো শেষ হলে কোষা থেকে মন্ত্রপুত জল নিয়ে ছুঁড়ে দিলাম কর্ণপিশাচীর দিকে, আর মুখে জপ করতে লাগলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। গোটা বাড়িটা থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো এবার হয়তো সব কিছুই ধূলিসাৎ করে দেবে কর্ণপিশাচী। আমি জপ থামালাম না, মন্ত্রপুত জল ছুঁড়তে লাগলাম পিশাচীর দিকে। আচমকাই শকুনের চ্যাঁ চ্যাঁ ডাক আর ডানা ঝাপটানোর শব্দটা বন্ধ হয়ে গেল।
আমি দেখলাম পিশাচের দেহটা আস্তে আস্তে আরো উপরে ভেসে উঠছে। আমাকে আক্রমণ করার জন্য যেন একটু পিছিয়ে যাচ্ছে সে, ঠিক যেভাবে চিতা নিজের শিকার ধরার সময় লাফ দেওয়ার জন্য সামান্য পিছিয়ে যায়। কোষার জলও প্রায় শেষ হয়ে এসেছে। শেষ কয়েক বিন্দু বাড়ি নিয়ে ছুঁড়ে দিলাম কর্ণপিশাচীর উদ্দেশ্যে। মুখে বললাম, জয় মা রটন্তি কালী, জয় মহেশ্বরী মাইকি। দাও দাও করে জ্বলে উঠল যজ্ঞের আগুনটা। ঘর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল। জ্ঞান হারানোর আগে সেই ধোঁয়ার মধ্যেই আমি স্পষ্ট মা রটন্তি কালীর অবয়ব দেখলাম। সম্বিত ফিরতে দেখি ভোর হয়ে গেছে। সঞ্জয় তখনও অজ্ঞান হয়ে রয়েছেন। নাড়া দিয়ে জাগালাম। ঘরে কোথাও সেই বাক্স বা মূর্তি খুঁজে পেলাম না। গৃহবন্ধন করা সম্ভব না হলেও অপদেবী যে বিদায় নিয়েছে তাতে কোনো সন্দেহ রইল না। বেলার দিকে খবর পেলাম রাতে সঞ্জয়ের ছেলে সুহাসের খুব বাড়াবাড়ি গেছে। একটা সময় ডাক্তারেরা ভেবেছিলেন আর বোধহয় ফেরাতে পারবেন না। শেষ রাতে প্রায় মিরাকেল ঘটে। সুভাষ এখন বিপদমুক্ত, গায়ে জ্বর নেই, উঠে বসেছে, অল্প কিছু খেয়েওছে। এইভাবেই সঞ্জয় হার্দিকারদের বিপদ কাটল। আশা করি ওই পিশাচি আর ওদের জ্বালাতন করতে ফিরবে না। নিজের কর্তব্য সেরে এখন ফিরছি। এবার মায়ের কৃপায় এই ভাইরাসের প্রকোপটা কেটে গেলে জগৎ সংসারের সকল মানুষ অব্যাহতি পায়। ওমা, তাহলে তো আপনি একজন সেভিয়ারই। এবারে কথা বলার সময় আমার সহযাত্রিনীর মুখে চোখে একটা অদ্ভুত লাস্য অনুভব করলাম। ভালো লাগলো। যদি রক্ষকই ভাবেন তো তাই। এই বলুন না, আমাকে আপনার কেমন লাগছে? অবাক হলাম। এমন ডাক সাইটের সুন্দরী কি তবে আমার কাছে এসব ঘটনার বিবরণ শুনে আমার প্রতি আকর্ষণ বোধ করছে? এই বলুন না। সত্যি বলি, বলুন। আপনাকে দেখতে খুব ভালো লাগছে। আর একটু ড্রিঙ্কস নেবেন? দিন। পানপাত্রে ফেনি ঢালার সময় ইচ্ছে করেই ভদ্রমহিলা আমার হাতে হাতটা ঠেকিয়ে দিলেন। আমি একটু হেসে আরেকবার ছুঁয়ে দিলাম হাতটাকে। মাথা নিচু করে মুচকি হাসলাম। তারপর মুখ তুলে দেখি ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমাকে দেখছেন এক দৃষ্টিতে। বুক থেকে খসে পড়েছে শাড়ির আঁচল। বিপজ্জনক বিভাজিকার ফাঁকে এখন দেখা যাচ্ছে পাখির উল্কিটা। নেশার ঘোরে কিছু একটা মিস করে যাচ্ছি আমি। মাথাটা ভালো করে ঝাঁকিয়ে আবার তাকালাম। পাখি পাখি বলতে ওটা একটা শকুনের উল্কি। চোখ ঝাপসা হয়ে আসছে আমার, দেহ নেশায় অবশ। মনে হচ্ছে উল্কিটা ক্রমশ জীবন্ত হয়ে উঠছে। ডানা মেলছে শকুনটা। আর আমার সহযাত্রিনী, তাঁর রূপ বদলে গেছে। পরনে সুতোটি নেই, ভারী বুক আর গুরু নিতম্বে তিনি এখন কামিনী। তার মুখের ভেতরটা টকটকে লাল, রক্তের মতো লাল। তিনি নিজের হাঁ করা মুখ থেকে বের করছেন একটা লকলকে জীব। দুটো কষ বেয়ে নেমে এলো দুখানা সদন্ত। রক্ষা করো মা, অপদেবীর হাত থেকে আমায় রক্ষা করো। এতক্ষণ শুনছিলেন অভিক মুখোপাধ্যায়ের লেখা গল্প ভৈরবনাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনী। গল্প পাঠে এবং তান্ত্রিকের ভূমিকায় সত্যজিৎ, সঞ্জয় হার্দিকারের ভূমিকায় বাবু, কর্ণপিশাচিনী এবং অন্যান্য ভূমিকায় চন্দ্রাণী, রেলের টিটির ভূমিকায় আমি রাজীব, পোস্টার ডিজাইনে তন্ময়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।